ওকে, আমাদের রেকর্ড শুরু হয়ে গেছে, আমরা ক্লাসে চলে যাচ্ছি। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের স্লাইডে আজকে কি কি পড়াবো, আজকে কোন কোন টপিকস নিয়ে আলোচনা করব, এবং তোমাদের কি কি বাড়ির কাজ থাকবে, কি কি লিখতে হবে, কি কি লিখতে হবে না, সেটা একটু প্রথমে সবাইকে দেখাচ্ছি এবং আলোচনা করছি। প্রথমত আমি এখান থেকে যে কালার করে যেগুলো দিয়েছি, হ্যাঁ, যেগুলো মার্ক করে দিয়েছি, কালার করে দিয়েছি, এই জিনিসগুলো তোমাদের লিখে আমাদের গ্রুপে হোমওয়ার্ক জমা দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কাজ। এটা একটু সবার আগে সবাইকে বলে দিচ্ছি। ঠিক আছে, আমি আশা করব তোমরা শেষ পর্যন্ত একটু খেয়াল করবা। যেগুলো লিখে দিয়েছি, মার্ক করে দিয়েছি, এই জিনিসগুলো কিন্তু লিখে তোমাদের বাড়ির কাজ জমা দিতে হবে। ঠিক আছে, এই যে আমাদের গ্রামার লেকচার 2 থেকে 9 নাম্বার আমি আজকে পড়াবো যা। আরেকটা হচ্ছে 10 নাম্বার থেকে 1 থেকে 15, একটা একটা করে বুঝাচ্ছি সবাইকে। তবে যেগুলো মুখস্থ দিব সেগুলো আমি কালার করি নাই। যেমন 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই জিনিসগুলো মুখস্থ করতে হবে, লিখতে হবে না। কিন্তু এই যে এখান থেকে যে 1 নাম্বার আছে, এই 1 নাম্বার এবং 5 নাম্বার এগুলো কিন্তু অবশ্যই লিখে হোমওয়ার্ক জমা দিতে হবে। অনেকে হোমওয়ার্ক জমা দিচ্ছে না, আমি কিন্তু দেখি। আসলে অনেক সময় উত্তর মানে কমেন্টস করি। থ্যাংক ইউ সো মাচ। স্যার শোনা যায় না। কই? শোনা তো যাওয়ার কথা। এই যে এটা আমার স্পিকার, গরিবের স্পিকার এটা। আমি তো আর বাইজিতের মতো দামি জিনিস কিনতে পারি না, গরিব মানুষ। ঠিক আছে, এই যে আমারটা, এটা ছোট্ট একটা জিনিস। ঠিক আছে। ওকে, তাহলে আমাকে শোনা যাচ্ছে হয়তো, একজনে বলেছে শোনা যাচ্ছে না। আমাকে শোনা যাচ্ছে? ওকে ওকে, তাহলে ওকে, ঠিক আছে, আমরা পড়াতে চলে যাই। হয়তো ওনার সমস্যা এই জন্য। তাহলে বলতে চাচ্ছি, তোমাদের বাড়ির কাজ দিলাম কয়টা? 2টা, মানে লিখতে হবে। সেগুলো কি কি? 1 নাম্বার, আর একটা হচ্ছে 5 নাম্বার। ওকে, তাহলে এই জিনিসগুলো গ্রামারটা আমরা একটু শেষে পড়ি, বাকিগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। যেগুলো মুখস্থ করতে হবে সেগুলো একটু বোঝাই দিই, মানে 1 থেকে 5 পর্যন্ত আগে একটু দেখিয়ে দিচ্ছি। কোন জায়গা থেকে শিখবা সেগুলো দেখিয়ে দিচ্ছি, গ্রামারটা একটু পরে বোঝাচ্ছে। ওকে, 2 নাম্বার আমরা ভোকাবুলারি শিখবো। বলেছি ইউনিট 2, 1 থেকে 15। তাহলে ভোকাবুলারি শিট একটা আমি নতুন করে দিয়েছি, আগেরটা না। এই যে এটা আমি তোমাদেরকে, এই শিটটা তোমাদেরকে দিয়েছি আমি, ভোকাবুলারি শিট, এটা আমি গ্রুপে দিয়েছি। সবাই তোমরা সেখান থেকে নিয়ে নিজ নিজ দায়িত্বে তোমরা কি করে নেবা, সেগুলোকে কাগজে বের করে বাসা পর্যন্ত নিয়ে আসবে। তোমাদের আব্বু আম্মুরা যারা, আমার শ্রদ্ধেয় অভিভাবক যারা আছে, তারা এই কাজগুলো করবে। তোমরা যদি না পেয়ে থাকো গ্রুপে চেক করবা। এরপরও না পাইলে আমার ব্যক্তিগত নাম্বারে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে নক দিবা, আমি তোমাদেরকে নোটগুলো দেবো। এই যে ভোকাবুলারি শিখতে বললাম তোমাদের 2য় অধ্যায় থেকে, অর্থাৎ তোমাদের যে পাঠ্য বই আছে না, এই পাঠ্য বইয়ের 2য় অধ্যায় আওয়ার স্কুল গার্ডেন, এখান থেকে শব্দার্থ শিখতে বলছি 15টি, অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত। এই যে 1 থেকে 15 পর্যন্ত একটু আমরা দেখে নিই, বোঝাচ্ছি। কি কি জিজ্ঞেস করব আজকে, তো জিজ্ঞেস করবো একটু পরে, ইউনিট 1 থেকে। যেমন জিজ্ঞেস করবো, আমি এখানে লিখেছি নাম্বার মানে সিরিয়াল নাম্বার, SL। আর একটা হচ্ছে এখানে যেমন লেখা আছে স্কুল। স্কুল অর্থ হচ্ছে বিদ্যালয়। এটি কোন পার্টস অফ স্পিচ? এটি হবে নাউন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ পার্টস অফ স্পিচ অফ স্কুল? স্কুলের, স্কুল শব্দটি কোন পার্টস অফ স্পিচ? তোমাকে আনসার করতে হবে নাউন। ঠিক আছে, বলতে করতে পারে যে এটার একটি সিনোনিম বলো, মানে সমার্থক শব্দ বলো। তোমাকে বলতে হবে একাডেমি, আর একটা হচ্ছে ইনস্টিটিউট, অর্থাৎ লাইসিয়াম। ঠিক আছে, বিপরীত শব্দ নেই, দিই নেই, বিপরীত শব্দ নেই, এই জন্য দেওয়া হয়নি। আচ্ছা, পরবর্তী 2 নাম্বার দেখো। 2 নাম্বারে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা একটু একটু বুঝাই দিচ্ছি, বাকিটা আমরা পড়াতে চলে যাব গ্রামারে। গ্রামার কিন্তু বোঝার জিনিস। দেখো, চাইছিলাম সপ্তাহে 2 দিন পাসপোর্ট পড়াবো, একদিন গ্রামার পড়াবো, কিন্তু গ্রামারটা বেশি পড়াতে হচ্ছে। সর্বশেষ চিন্তা করলাম যে দুইটাই চালাই, দুইটাই চলুক। দেখো, এই যে লেখা আছে লাভলি, ঠিক আছে, এটা মূল শব্দ হচ্ছে লাভ, এরপরে LY যোগ করা আছে, কেননা এটাকে এক্সিটিভ বানানোর জন্য। তাহলে এখন কি আছে? লাভলি। লাভলি অর্থ হচ্ছে সুন্দর বা মনোরম,
কোন পার্টস অফ স্পিচ? এটি হচ্ছে এডজেক্টিভ। সমার্থক শব্দ বিউটিফুল, প্রিটি, চার্মিং, তিনটা। বিপরীত শব্দ আগলি, কুৎসিত, অউফুল, ভয়ঙ্কর। আর একটা হচ্ছে হাইডাস, ঠিক আছে, মানে লুকায়িত বা বিপরীত, যে সুন্দর নয় একেবারে। আরেকটা হচ্ছে গার্ডেন, গার্ডেন অর্থ হচ্ছে বাগান, এটি হচ্ছে নাউন। আর এটার সমার্থক শব্দ হচ্ছে পার্ক ইয়ার্ড। পার্ক মানে হচ্ছে তো পার্ক আমরা বুঝি, ইয়ার্ড মানে হচ্ছে মাঠ। আরেকটা হচ্ছে আউটসাইড, ঠিক আছে। এরপর ফন্ট অর্থ হচ্ছে সামনে, এটা হচ্ছে নাউন অথবা এডজেক্টিভ, দুটি প্রকাশ করে, মানে স্ট্যান্ডার্ডে অনেক সময় এডজেক্টিভ হয়, অনেক সময় নাউন হয়, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে এখান থেকে 1 থেকে 15 পর্যন্ত শব্দগুলো সবাইকে শিখতে বলছি। হ্যাঁ, অবশ্যই শিখতে হবে। আমি পরবর্তী ক্লাসে জিজ্ঞেস করব, একটা শব্দ বলবো, বাংলা অর্থ জানতে চাইতে পারি, কোন পার্টস অফ স্পিচ জানতে চাইতে পারি, বলবো একটি সিনোনিম বলো অথবা বিপরীত শব্দ বলো, এটা বলতে পারি। যেমন এই যে দেখো, এটি কিন্তু সচরাচর আমাদের সবার প্রয়োজন হয়, কি? এই যে বলেছে বিগ, বিগ মানে হচ্ছে বিশাল, ঠিক আছে। এই যে সমার্থক শব্দ দিয়েছে লার্জ, হিউজ, গ্রেট, চাইলে এখানে বলতে পারো এনরমাস, বলতে পারো বিশাল। এরপরে বিপরীত শব্দ স্মল, টাইনি, লিটল, সবগুলো ছোট, কেমন। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি প্লে গ্রাউন্ড অর্থ হচ্ছে খেলার মাঠ। এখানে বলেছে তোমার ফিল্ড, ফিল্ড মানে মাঠ, পার্ক, আর একটু চাই না। এরপরে দেখতে পাচ্ছি ফ্যান্স। স্যার, সিনোনিম আর ইন্টোনিম একটা শিখলে হবে না? হবে না স্যার, আপনি ভালো করে বেশি শিখবেন। মনে করুন, আপনি যখন বেশি শিখবেন তখন পরীক্ষায় কম মনে থাকে। আর যদি কম শেখো তাহলে তো পরীক্ষায় পারবাই না। কেননা যে আমরা যদি মনে করো ক্লাসের মধ্যে যা শিখি তাকে আমরা আসলেই সবগুলো পরীক্ষায় লিখতে পারি? পারি না। মানে আমরা যদি 5টা লাইন শিখি, পরীক্ষায় মনে থাকে একটা, বাকি 4টা ও দাও। তো আমি আলোচনা করছি বা তোমাদের অনুরোধ করব, সবগুলো শিখে রাখতে বলে কাজে লাগবে। কেন জানো? তুমি যখন পেচেসটা পড়তে যাবা, এই পেচেসটা পড়ার ক্ষেত্রে তোমার অনেক সময় দেখা যায় যে এই শব্দগুলো তুমি এইখানে পেয়েছ, অন্য জায়গায় পাবা, বা ওইখানে পাও নাই আরেক জায়গায় পাবা, বা ওইখানে পাও নাই আরেক জায়গায় পাবা। প্রশ্ন পেতে পারো, ম্যাচিং, তারপরে তোমার রিয়ারেঞ্জ বা কম্পোজিশন লেখার ক্ষেত্রে অনেক জায়গায় এগুলো দরকার পড়ে। এই জন্য সবগুলা শিখবা, অনুরোধ। প্রয়োজনে পড়া কম নিতে পারো, কিন্তু না শিখে পারবা না, প্রত্যেকটা শিখতে হবে। এই যে দেখো, আমি বিগ বললেও বড়, লার্জ বললেও বড়, হিউজ বললে বড়, গ্রেট বললেও বড়, আমি সবগুলো শিখবো, ঠিক আছে। একই কথা, মানে ছোট চোর মানে তো আপনার নির্দিষ্ট একটা জায়গা। একজনে বলে চায়না মানে কি? নির্দিষ্ট একটা জায়গা, মানে বড় প্লেস একটা। আচ্ছা, এরপর আমরা পরবর্তী যাচ্ছি, পরবর্তী তাহলে এই যে তোমাদের যে পড়াগুলার একটু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তার মানে ভোকাবুলারি চলে গেল। 2 নাম্বার, আমরা 3 নাম্বারে দেখতে পাচ্ছি রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ, এই যে দেখো, এখান থেকে বলেছি কি রিঅ্যারেঞ্জ থেকে কি দিয়েছি তোমাদের? এই যে দেখো, ইউনিট 2 থেকে বলেছি 1 থেকে 11। আচ্ছা, এগুলো আমি কোত্থেকে দিলাম? পাঠ্য বই থেকে। তোমাদের যে পাঠ্য বই আছে না, ওই পাঠ্য বই থেকে দেওয়া হয়েছে। এই যে দেখো, এখান থেকে 1 থেকে 11 শিখতে বলছি, কেননা এখানে মোট 21টা আছে। 21টা থেকে আজকে 11টা শিখবো, পরবর্তী 10টা শিখবো, আমাদের কমপ্লিট হয়ে গেল। আর এগুলো কোথায় পাবা? তোমাদের পাঠ্য বইয়ের। স্যার, গ্রেট না গুড এর সুপারলেটিভ? না না না, গুড, বেটার, বেস্ট না, কি বলেছেন? গুড, বেটার, বেস্ট না স্যার, আপনি যেটা বলছেন জান্নাত, না না ওইটা না। গ্রেটের সুপারলেটিভ না, গুডের সুপারলেটিভ হচ্ছে গুড, বেটার, বেস্ট। আচ্ছা, এটা গ্রেট, গ্রেটেস্ট হবে। গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। জান্নাত, আশা করি তুমি তোমার উত্তর পেয়ে আছো। আচ্ছা, ওকে, এবার পরবর্তী যাই। পরবর্তী এই যে দেখো, এই শব্দগুলো বা রিঅ্যারেঞ্জগুলো আমরা কি করব? একটু ভালো করে শিখে ফেলবো। আর এগুলো আমরা কোত্থেকে দিয়েছি বা কোন জায়গা থেকে দিলাম সেটা আমি সবাইকে বলে দিয়েছি এবং সবাই জানে। তো আমি আশা করব তোমরা একটু সবাই
মনোযোগ দিয়ে ভালো করে শিখে ফেলবা। এগুলো যদি তোমাদের উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি, হয়তো উত্তর হয়তো এখানে যোগ করি নাই, উত্তর আমি আলাদা করে দিয়েছি। ওকে, এটা বুঝিয়ে দিলাম। এরপর পরবর্তী একইও, একইও মানে কি, আনসার দ্য কোয়েশ্চেন। আনসার দ্য কোয়েশ্চেন কোত্থেকে শিখবা? এই যে সিন প্যাচেস আছে না, সিন প্যাচেস, এই সিন প্যাচেস থেকে তোমাদের এইখানে দেখো সি নাম্বার, আনসার দ্য কোয়েশ্চেন, আমি কিন্তু উত্তরগুলো এখানে যুক্ত করে দিয়েছি নিচে। এই যে আনসার কি এখানে লেখা আছে, যেমন প্রথম প্রশ্ন বলেছে যে আমাদের হোয়ার আর রিনা অ্যান্ড ওমর, ওমর এবং রিনা কোথায়? তারা লাইব্রেরিতে বসে 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 বই পড়ছিলেন। আচ্ছা, এখানে বলা আছে রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। স্যার আমি তো পাইনি। কি পান নাই আপনি? যাহা পান নাই তাহা ক্লাস শেষে আমার সাথে যোগাযোগ করবেন। ওকে, আচ্ছা তাহলে এই জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম কি কি পড়া, এগুলো কোত্থেকে শিখতে হবে, এখান থেকে এ থেকে জে পর্যন্ত শিখতে হবে। ওকে, চলে গেল। এরপর সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি 5 নাম্বার, 5 নাম্বারটা হচ্ছে শর্ট কম্পোজিশন। সেটি কোত্থেকে শিখবা? এই যে এই পেজেস থেকে একদম শেষে দেখেছ লেখা আছে আ ভিজিট টু দ্য লাইব্রেরি, লাইব্রেরি পরিদর্শন। এখান থেকে কত বাক্য শিখতে বলছি? 5 বাক্য শুধুমাত্র। তোমরা ছোট মানুষ তো এই জন্য কম কম দিচ্ছি। আর এখানে আমি একটু বড় করেছি কেন জানো? এটা কিন্তু পরীক্ষায় 10 নাম্বারের জন্য আসবে। তো যেহেতু 10 নাম্বারে আসবে, সেহেতু তোমাকে একটু ভালো করে শিখতে হবে, একটু বড় করে শিখতে হবে। তুমি যদি 2 বাক্য 3 বাক্য লিখে দিয়ে চলে আসো, তোমার নাম্বার দিবে না। এই জন্য আমরা 10 বাক্য শিখব। আজকে শিখব 5 বাক্য, আর পরের দিন শিখব 5 বাক্য। শিখতে পারবে তো? ঠিক আছে স্যার, আপনার একটা অনুরোধ থাকবে। আমি ক্লাসে, আপনারা যখন ক্লাসে বসবেন তখন সামনে একটা কথা রাখবেন। কেন জানেন? যে অনেক সময় অনেক কিছু আমি ক্লাসে আলোচনা করি, ক্লাসে বলি। ডাই মানে কি? ডাই মানে মারা যাওয়া। তুমি যে মারা যাবা না, এটা মানে ডাই, কেটে ফেলছে। ডাই মানে কি? মৃত্যুবরণ করা। ওকে, তাহলে বলতে চাচ্ছিলাম যে তোমাদের পড়াগুলো দেখিয়ে দিয়েছি। এরপর আমরা পড়াতে যাব। আর সামনে কথা রাখবা। ক্লাসে অনেক সময় অনেক কথা বলি যেগুলো কিন্তু বইয়ে নাই, আমার নোটেও নাই। তো এই জন্য বলছি, এমন কোনো গুরুত্বপূর্ণ কথা যদি আমি বলে থাকি, তাহলে দয়া করে সাথে সাথে একটু নোট করে ফেলবা। মানে এমন কথা যেগুলো তোমার দরকার আছে, আমি বলছি, তুমি একটু লিখে নেবা। স্যার আমি আজ প্রথম ক্লাসে জয়েন করেছি, তাই পড়াগুলো পাইনি। আচ্ছা দিব, ক্লাস শেষে আমার সাথে যোগাযোগ করবা। আচ্ছা ঠিক আছে, সবগুলো দিব। ওকে, আমরা পড়াতে চলে যাচ্ছি তাইলে। এবার যাব, আমি এখন সবগুলো বুঝিয়ে দিয়েছি তোমাদের। এবার যাব আমরা গ্রামার সিট টুতে। এখন থেকে পড়া শুরু হবে। 9টা বেজে 26 মিনিট, তোমাদের ছুটি দিব 9টা 10টা 15 মিনিটে। এতক্ষণ পর্যন্ত গ্রামার বোঝাবো। ওকে, ঠিক আছে, ঠিক আছে, আমরা চলে গেলাম। ইউনিট 9 দেখতে পাচ্ছি সেন্টেন্স। সেন্টেন্স দেখতে পাচ্ছি সবাই? না, 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 অনেকে বলছে দেখতে পাচ্ছি না। এখানে কি কতগুলো চলে আসলো। হ্যাঁ, এগুলো আগে লিখেছিলাম তো, এগুলো থেকে গেছে। এগুলো একটু আমি মুছে ফেলি। ওকে, আচ্ছা এখন দেখো তো, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি গ্রামার সিট থেকে সেন্টেন্স। সেন্টেন্স বাংলা অর্থ হচ্ছে বাক্য। এই বাক্যটা কোত্থেকে আসলো, কোন জায়গা থেকে আসলো, একটু বুঝিয়ে দিচ্ছি। সবাই একটু আমার দিকে নজর দাও। আমরা ইংরেজিতে স্যার ইউনিট 2 পড়ব নাকি ইউনিট 1 পড়ব, কোথায় থেকে স্যার একটু ক্লিয়ার করে বলবেন? আচ্ছা এখন আমরা পরবর্তী যাচ্ছি। পরবর্তীতে যে দেখতে পাচ্ছি, আমাদের ইংরেজিতে মোট বর্ণ আছে কয়টি? বলো, মোট বর্ণ কয়টি আছে? 26টি। 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল হচ্ছে 5টি, কনসোনেন্ট হচ্ছে 21টি। ঠিক আছে, 21টি। দেখো, তো প্রথমত আমরা বলি সাউন্ড। দেখো সবাই মনোযোগ দাও, একটা জিনিস বোঝাচ্ছি, মনোযোগ দাও। সাউন্ড, সাউন্ডের বাংলা অর্থ কি? আওয়াজ। আমরা যে কথা বলছি এই কথাগুলোকে আমরা বলি আওয়াজ। ঠিক আছে,
এই আওয়াজ থেকে আমরা আওয়াজটাকে যখন লিখে প্রকাশ করব, এই যে আমি বললাম এ, হ্যাঁ, আমি মনে করো এখানে একটা আওয়াজ করলাম এই আওয়াজটাকে আমি লিখে প্রকাশ করেছি। যখন লিখে প্রকাশ করব তখন সেটি হয়ে যাবে লেটার। এই যে লেটার, অর্থাৎ আমার আওয়াজটাকে আমি যখন লিখে প্রকাশ করব তখন সেটি হয়ে যাবে লেটার। ঠিক আছে, লেটার হয়ে যাবে। এখন এই লেটারগুলো থেকে আমরা কি বানাবো? শব্দ বানাবো। কিভাবে? মনে করো আমি এইখানে একটা পি দিলাম, একটি বর্ণ মাত্র। ঠিক আছে, এই কমেন্টস বন্ধ করো। আচ্ছা, তাহলে বলছে পি অর্থ পি, একটা শব্দ আমি বর্ণ লিখলাম পি, আবার এইখানে একটা আমি ই লিখলাম, তারপর এইখানে একটা আমি এন লিখলাম। ঠিক আছে, এখন তিনটা বর্ণ লিখেছি। এই বর্ণগুলো অনেক দূরে দূরে করে লিখছি, অনেক দূরে দূরে। হ্যাঁ, দেখো এই বর্ণগুলো যখন, যেমন এখানে লিখলাম আমি পি, এখানে লিখেছি আমি ই, এখানে লিখেছি এন। আচ্ছা, এই বর্ণগুলো যখন আমরা যখন এক পাশে, এই যে আমরা যখন এক পাশে এনে দিব, অথবা এই যে এই তিনটা বর্ণকে আমরা যখন পাশাপাশি নিয়ে আসবো, সরি, দেখো এই যে বর্ণ, এই বর্ণগুলোকে আমরা কি বলি? লেটার বলি। এই যে এই একটা এগুলো প্রত্যেকটি হচ্ছে লেটার। ঠিক আছে, আমরা লিখে প্রকাশ করেছি পি ই এন, আমরা লিখে প্রকাশ করলাম। যে এই জন্য এইগুলোকে আমরা বলি বর্ণ বা লেটার। ধ্বনির লিখিত সংক্ষিপ্ত রূপকে বর্ণ বলে। ঠিক আছে, এবার আসো, এই বর্ণ থেকে আমরা যাব ওয়ার্ডে। এই যে ওয়ার্ড, ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। ঠিক আছে, এখন বলো আমাকে, এই যে ওয়ার্ড বলছি আমরা, ওয়ার্ড মানে ওয়ার্ড মানে কি, ওয়ার্ড কাকে বলে? ঠিক আছে, ওয়ার্ড কাকে বলে, ওয়ার্ড কি? সেটা হচ্ছে কতগুলো বর্ণ। এই যে ই একটা বর্ণ, আরেকটা হচ্ছে ই একটা বর্ণ, ই একটা বর্ণ। ঠিক আছে, এই সবগুলো তিনটা বর্ণ আমি দূরে দূরে করে লিখছি। আমি যখন দূরে দূরে করে লিখবো সেগুলো কখনো আমরা ওয়ার্ড বলবো না, সেগুলো বলবো বর্ণ। আচ্ছা, আমরা এই তিনটা বর্ণকে যখন কাছাকাছি নিয়ে আসবো, এই যে পি ই এন, যখন এরকম কাছাকাছি নিয়ে আসবো তখন সেটি হয়ে যাবে শব্দ। কেন না, এই যে পেন, বর্ণগুলো কাছাকাছি নিয়ে আসছি, এবং এই পেনের একটি বাংলা অর্থ আছে কলম। কলম এটা। তাহলে আমরা জানি কি ওয়ার্ড কাকে বলে? এই যে কতগুলো বর্ণ, কতগুলো বর্ণ যদি আমরা পাশাপাশি নিয়ে বসাই, বা পাশাপাশি নিয়ে এসে যখন আমরা বসাবো, যদি অর্থ প্রকাশ করে, তাকে আমরা ওয়ার্ড বলি, ওয়ার্ড বা শব্দ। কিন্তু আমি এইটাকে যদি এভাবে বলি, এন ই পি, ন্যাপ, ন্যাপ মানে ঘুমানো। ঠিক আছে, এই যে দেখো, হ্যাঁ, আবার যদি বলি আমি এখানে, যে এখানে আমি বললাম যে মনে করো আমরা এটাকে যদি এভাবে না বলি, এভাবে বলি পি এন ই, এটা কোনো শব্দ নয়। ঠিক আছে, এটা শব্দ হবে না। কেন না, এইটার বাংলা অর্থ নেই। তাহলে শব্দ বলবো কোনটাকে? বর্ণগুলো যখন কাছাকাছি নিয়ে আসবো, যখন অর্থ প্রকাশ করবে, তখনই আমরা সেটাকে শব্দ বলবো। ঠিক আছে, আচ্ছা, বোঝাতে পেরে যাচ্ছে আশা করি। এবার পরবর্তী যাই। এখন আমি এটা বুঝছি, আবার তোমাদেরকে লিখি, যা আবার লিখতে হবে এখানে। মনে করো এরপরে যাব আমরা সেন্টেন্সে। শব্দ দিয়ে সেন্টেন্স তৈরি হয়, শব্দ থেকে সেন্টেন্স আসে। আচ্ছা, আমরা যদি সেন্টেন্সে তৈরি করতে যাই, এই যে এখান থেকে আসবে সেন্টেন্স, আমি সেন্টেন্স পড়াবো তো, এই জন্য একটু দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো সেন্টেন্স। ঠিক আছে, এই সেন্টেন্সটা কখন হবে? মনে করো আমি এখানে একটা শব্দ লিখলাম, এইখানে একটা আই লিখলাম, এইখানে লিখলাম ইট, এখানে লিখলাম রাইস। ঠিক আছে, আই ইট রাইস। আমরা এগুলো অনেক দূরে দূরে লিখেছি, অনেক দূরে দূরে। যেমন আয়ের একটি অর্থ আছে, আই অর্থ হচ্ছে আমি। একটু মনোযোগ দাও, ক্লাসে বোঝাচ্ছি, এগুলো বোঝার জিনিস। ইট অর্থ হচ্ছে, সরি, ইট অর্থ হচ্ছে খাওয়া। ঠিক আছে, এই যে খাওয়া। আর রাইস অর্থ হচ্ছে ভাত। হ্যাঁ,
তাহলে দেখো এই যে আমি অনেক দূরে দূরে বললাম আই, আমি খাওয়া ভাত, হ্যাঁ, বা আই ট্রাইস বললাম, এগুলো অনেক দূরে দূরে বলছি। তাহলে আমি যখন অর্থবোধক শব্দ দূরে দূরে লিখব, এগুলো কিন্তু কখনো বাক্য হবে না। তাহলে বাক্য হওয়ার জন্য কি লাগবে? এই যে কতগুলো অর্থবোধক শব্দ পাশাপাশি বসাতে হবে, পাশাপাশি, এই যেটারে আমরা এই পাশে নিয়ে আসবো। যেমন এই যে এখানে আই দিব, তারপর ইট, তারপরে দিব রাইস, ঠিক আছে? এই যে পাশাপাশি বসাবো, তখন আমার বাক্য হবে। আর বাক্যর ক্ষেত্রে একটি ভাবার্থ বোঝাতে হবে, ভাবার্থ, ঠিক আছে? এই যে যেমন দেখো আমি একটু মুছে আর একটু ক্লিয়ার করে তোমাদেরকে বোঝাচ্ছি, এটা বোঝার জিনিস। বাচ্চারা ভালো করে খেয়াল করো কিন্তু, পরবর্তী আবার পস্তাইবা, ভালো করে খেয়াল করো। স্যার, টুডে অন মাই ইংলিশ টেস্ট আই গট 10 out of 10। গুড রোমাইসা, 10-এ 10 পেয়ে আছে, থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগে এগুলো আসলে, বাচ্চারা যদি ভালো রেজাল্ট করে বলে আসলে অনেক ভালো লাগে। ধন্যবাদ, ইনশাল্লাহ সকলেই ভালো করবে। রোমাইসা বলছে আমি আজকে আমার ইংরেজি একটা ক্লাস ছিল, সেখানে আমি 10-এ 10 পেয়ে আছি, ধন্যবাদ। আচ্ছা দেখো তাইলে প্রত্যেককে পেতে হবে। ওকে, দেখো তাহলে এখন এই যে যেটা আছে আই, এটি হচ্ছে আমার সাবজেক্ট, এই যে ইট হচ্ছে ভার্ব, আর এই যে রাইস হচ্ছে অবজেক্ট। অর্থাৎ আমি এটাকে সাবজেক্ট দিলাম, এটাকে ভার্ব বললাম, এটাকে অবজেক্ট দিলাম, ঠিক আছে? এখন এইটা যখন পাশাপাশি বসালাম, এটি কি হয়ে গেল? একটি বাক্য হয়ে গেল। কেন বাক্য হয়ে গেল? বাক্য কেন হবে? আমরা জানি কি কতগুলো অর্থবোধক শব্দ পাশাপাশি বসে অর্থ প্রকাশ করতে হবে। যেমন এই যে দেখো আমি যদি এই বাক্যটাকে এভাবে করে লিখি যে আই রাইস ইট, আচ্ছা এখন কি আমার বাক্য হলো? হয় নাই, এটা কিন্তু সেন্টেন্স বলতে পারবো না, কেননা আই রাইস ইট। তাহলে এটা হবে না। কেন হবে না? আমাদের ইংরেজিতে বাক্য তৈরি করার জন্য একটি ফরম্যাট আছে। ফরম্যাটটা কি? যেটাকে আমরা গ্রটন প্রণালী বলি। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এই যে দেখো এই ফরম্যাটে হতে হবে। কিন্তু তুমি যদি বাংলাতে করতে যাও এটাকে, এই যে দেখো আমি যদি বাংলাতে বলি আমি ভাত খাই, দেখো একটু বুঝো, ভালো করে বুঝো, এটা গ্রামার। দেখো এই যে বাংলাতে যখন বলেছি, এই যে খাই বলেছি, এই কাইটা হচ্ছে ভার্ব, বাংলাতে শেষে বসছে। কিন্তু আমি যখন ইংরেজিতে করব তখন কিন্তু মাঝখানে বসছে। এই জন্য একটা জিনিস মনে রাখবা, বাংলা বাক্যর ক্রিয়া শেষে বসে আর ইংরেজি বাক্যর ক্রিয়া মাঝখানে বসে। এই জিনিসটা আমি আমার বাচ্চাদের বলে থাকি, বাংলা বাক্যর ক্রিয়া শেষে বসবে আর ইংরেজি বাক্যর ক্রিয়া মাঝখানে বসবে। যেমন আমি ভাত খাই, এখানে খাওয়াইটা হচ্ছে আপনার ভার্ব, ভাত হচ্ছে অবজেক্ট, কর্ম, যেটা আমরা ইংরেজি বাক্যের শেষে বসিয়েছিলাম। আই এটা হচ্ছে সাবজেক্ট, সবসময় শুরুতেই থাকবে। অর্থাৎ একটা বাক্য তৈরি করার জন্য তিনটা জিনিস বাধ্যতামূলক, একটি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট ছাড়া বাক্য হয়, অবজেক্ট ছাড়া বাক্য হয়, কিন্তু ভার্ব ছাড়া বাক্য হয় না। ওকে, তাহলে আমি তোমাদেরকে চেষ্টা করেছি এই সেন্টেন্স এবং শব্দ, এই যে লেটার, সাউন্ড, ওয়ার্ড, সেন্টেন্স একটু বোঝানোর জন্য। এরপর আমরা আমাদের মূল সেন্টেন্সে চলে যাব, সেখানেই বিস্তারিত আলোচনা করব। ওকে, আচ্ছা দেখো তাইলে সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে বাক্য, বাংলা অর্থ হচ্ছে বাক্য। আর এই বাক্য মানে হচ্ছে আমাদের ভাবার্থ বোঝানো, মনের আকাঙ্ক্ষা দূর করা। যা আমি বলেছি কতগুলো অর্থবোধক শব্দ, বাক্য তৈরি করার জন্য যে শব্দগুলো দিবা প্রত্যেকটির শব্দের অর্থ থাকতে হবে। অর্থ যদি না থাকে তাহলে কখনো সেটি আমরা বাক্য বলতে পারবো না, কথাটা মনে রেখো। দেখো তাহলে বলছে কতগুলো অর্থবোধক শব্দ পাশাপাশি বসাতে হবে, পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, পরিপূর্ণ আসতে হবে, অসম্পূর্ণ হতে পারবে না। যেমন আমি যদি বলি মা 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 আমি ভাত, আচ্ছা বলো তো এটা কি বলেছে? এটা কি হলো? বলেছে যে মা 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 আমি ভাত, মানে খাই বলে নেই, আমি ভাত, আমি কি ভাত? আমি তো মানুষ। এটা বলেছে আম্মু 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 কি আই ওয়ার্ক, ওমা আই ওয়ার্ক, এটা কোনো কথা?
আই মানে আমি, ওয়ার্ক মানে কাজ করা, আমি কাজ। নো নো, হবে না। তাহলে এইটা বলতে হবে, মাম আই ডু দা, অথবা আই ডু মাই হোমওয়ার্ক, এভাবে বলতে হবে, আমি আমার বাড়ির কাজ করি। কিন্তু যদি তুমি বলতে চাও এই যে এরকম, মাম মাম আই রাইস, আমি ভাত, এইটা হবে না। তাহলে আই ইট রাইস বলতে হবে। কেমন? ঠিক আছে। তাহলে একটু, তাহলে বলতে চাচ্ছি মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে। আমি ভাতও হবে না, বা আমি খাই ভাত এটাও হবে না। ভাব প্রকাশ করতে হবে সম্পূর্ণরূপে। অসম্পূর্ণ কোনো বাক্যকে আমরা সেন্টেন্স বলতে পারি না। ওকে, এই জন্য বলছি ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে, তাকে সেন্টেন্স বলে। ওকে। আচ্ছা, সেন্টেন্সের দুটি অংশ থাকবে। কয়টি অংশ থাকবে? দুইটি। একটি হচ্ছে সাবজেক্ট, আপনার সাবজেক্ট, আর একটা হচ্ছে প্রেডিকেট। আমি এখানে বলেছি একটি সাবজেক্ট আর একটা প্রেডিকেট। দেখো, সাবজেক্ট কি? যিনি কাজ করে। যেমন আমি লিখছি, আমি সাবজেক্ট। আমি তোমাদের পড়াচ্ছি, আমি সাবজেক্ট। এখানে আমার দুই ধরনের সাবজেক্ট আছে। একটা হচ্ছে একটি, স্যার ঠিক আছে কমেন্টস অফ করো, আর করিও না কমেন্টস। ওকে ওকে। দেখো তো সেন্টেন্সের দুটি অংশ, একটি হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কাকে বলে? যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। যেমন আমি যদি বলি হি ডাজ দ্য ওয়ার্ক, ঠিক আছে, হি ডাজ দ্য ওয়ার্ক, মনে করো আমি একটা বাক্য লিখলাম। আচ্ছা, এখন তুমি ভার্বকে প্রশ্ন করো, এটি হচ্ছে আমার ভার্ব। ভার্বকে প্রশ্ন করো, কে করে, মানে কাজটি কে করে, আমি করি বা তিনি করে, এটি হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, তিনি কি করেন, কি করেন, কাজ করেন। এই যে একটা হচ্ছে কে আর একটা হচ্ছে কি। তুমি যখন ভার্বকে যখন কে দ্বারা প্রশ্ন করবা তখন সাবজেক্ট পাবা, তখন যখন ভার্বকে কি দ্বারা প্রশ্ন করবা তখন তুমি অবজেক্ট পাবা। মানে কোনটি সাবজেক্ট কোনটি অবজেক্ট। তুমি যদি, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, চ্যাট চ্যাট কই, ওকে অফ করলাম। ওকে, অফ করে দিয়েছি চ্যাট। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার পরবর্তী যাই। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাবজেক্ট কাকে বলে, মানে সাবজেক্ট হচ্ছে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলে প্রেডিকেট। এই দুটি অংশ, একটা সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, আমি এখানে একটা বাক্য দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে বলেছি সালাম গোজ টু কলেজ। এখানে সালাম হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। আর এখানে গোস টু কলেজ যেটা আছে এটি পুরাটাই হচ্ছে কি? প্রেডিকেট। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা পরবর্তী যাব। ওকে, পরবর্তী যাচ্ছি। এই যে দেখো, সেন্টেন্সকে আমরা দুই দিক থেকে ভাগ করতে পারি। একটু খেয়াল করো, ডিস্টার্ব করো না, হ্যাঁ ডিস্টার্ব করো না, কারণ এগুলো তো পড়াচ্ছি তাই না, সবাই তো পড়াশোনা করতে আসছে। হ্যাঁ, তো গল্প করো না, একটু মনোযোগ দাও, পড়া শেখো আল্লাহর হস্তে, একটু ভালো করে শেখো। দেখো, আমরা এই সেন্টেন্সকে দুই দিক থেকে ভাগ করতে পারি, দুই দিক থেকে। একটা হচ্ছে প্রকারভেদে, আর একটা হচ্ছে উৎপত্তিগতভাবে। উৎপত্তিগতভাবে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। একটি হচ্ছে সিম্পল, এগুলো আমাদের এখন দরকার নেই, এগুলো আমরা 9-10 গেলে পড়বো। সিম্পল। আর একটা হচ্ছে কমপ্লেক্স, ঠিক আছে। আর তৃতীয় নম্বর যেটা আছে সেটি হচ্ছে কম্পাউন্ড। এই যে কম্পাউন্ড, এগুলো হচ্ছে আমাদের উৎপত্তিগত। গঠনগত হচ্ছে 5 প্রকার, আমরা এগুলো এখানে দেখতে পাচ্ছি অলরেডি। এই যে দেখো এগুলো কি কি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য। বাচ্চারা ভালো করে খেয়াল করো, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পড়া, ভালো করে খেয়াল করো, ভালো করে, কোনো দিকে মনোযোগ না দিয়ে ভালো করে খেয়াল করো। অনেক গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু পরবর্তী পস্তায় বা কিন্তু কষ্ট পাবা, মনে রেখিও। আবার লাইভ ক্লাস দেখতে হবে, অনেক গুরুত্বপূর্ণ জিনিস। সেন্টেন্স, টেন্স, কারেক্ট ফর্ম অফ ভার্বস, প্রেপোজিশন, আর্টিকেল, অনেক গুরুত্বপূর্ণ। এতদিন যা পড়েছ হেলে দুলে কারা করেছ সমস্যা নেই, কিন্তু আজকে ক্লাস করবা না, ভালো করে ক্লাস করো। দেখো এই যে বলতে চাচ্ছি অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে
বিবৃতিমূলক বাক্য, মানে একটা কথা বলবে, সেটি হাও হতে পারে নাও হতে পারে, সেটা পরে আসবে। তার মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত তুমি যে কথাগুলো বলবা প্রত্যেকটি কথায় এই পাঁচ বাক্যের ভিতরেই থাকবে। যেমন তুমি সকালে উঠে বলেছো, মা আমি আজকে স্কুলে যাব না, নেগেটিভ সেন্টেন্স। স্কুলে যাব, এফার্মেটিভ। মা আমি আজকে কি স্কুলে যাব, ইন্টারোগেটিভ। এখন তোমার মা বলেছে এক্ষুনি স্কুলে চলে যাও, ইম্পারেটিভ সেন্টেন্স, এখন চলে যাবা। সে ঠিক আছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ করা। বলেছে আমার ছেলে অনেক ভালো, প্রতিদিন ক্লাসে চলে যায়, আল্লাহ তোমাকে হেদায়েত করুক বা আশীর্বাদ করুক, অপটেটিভ সেন্টেন্স। তারপরে বলেছে যে এক্সক্লামেটরি, সেটা হচ্ছে আশ্চর্যবোধক, আমরা যেটা বলি আশ্চর্যবোধক বাক্য। যেমন একটা জিনিস বলি, মনে করো রোমাইসা, রোমাইসা এখানে মনে করো ক্লাসে ছিল না, সে রোমাইসা ক্লাসে নাই, আমরা ক্লাস করতেছি, ক্লাস করার ফাঁকে রোমাইসা বাহির থেকে দৌড়ে আসলো, এসে বলছে স্যার বাহিরে দেখলাম যে একটা বিড়াল একটা হাতির দৌড়াচ্ছে। আই এম অবাক, ও মাই গড, বিড়াল হাতিকে দৌড়াচ্ছে, কয় কি রোমাইসা, রোমাইসা কি পাগল হয়ে গেছে? যেই হাতির পায়ের বাতাস বাজলে বিড়াল 3 মাইল দূরে গিয়ে পড়বে, আর সেই হাতিকে বিড়াল দৌড়ায়। ও মাই গড, ওমা আবার ইমোজি কতগুলো আসতেছে, এগুলো কোত্থেকে দেয় এরা? তা আমি তো নিজেও এ সমস্ত ফাংশন বুঝি না। ও বাপরে, এগুলো অফ করা যায় না? আচ্ছা ঠিক আছে, ওকে 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 ঠিক আছে, এগুলো অফ করো, অফ করে একটু মজা করলাম তোমাদের সাথে। মাঝে মধ্যে একটু মজা করতে হয় বাচ্চাদের, ক্লাসের প্রতি মনোযোগ করার জন্য। রোমাইসা কিন্তু এমন মেয়ে না, ও ভালো মেয়ে, ও এসব বলবে না। দেখো তাহলে বলতে চাচ্ছি, এই যে আমি যে বললাম যে বিলাই হাতিকে দৌড়াচ্ছে, তাহলে আমি তো শুনে অবাক, আই এম তো পুরা অবাক। ঠিক আছে, এইটা এরকম যদি কোনো কিছু থাকে সেটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। একটু বুঝাই দিলাম কেমন। আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী এমন আছে, হুট করে সে একটা অন্যরকম কথা বলে, স্যার 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 স্যার, ওইখানে ওনাকে মারি ফেলতেছে, ওমা, মানে কেন যেন কোথাও যেন আগুন ধরেছে, এইভাবে অস্থির অবস্থা। কেমন এই যে এগুলা, ওকে, তোমাদের একটু মনোযোগ করার জন্য একটু হাসলাম, কেমন, কিছু মনে করো না। ওকে, লেটস গো, আমরা পরবর্তী পড়াতে চলে যাচ্ছি। দেখো তাহলে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, একটু নিজের ভাষায় বুঝিয়ে দিলাম। আচ্ছা দেখো, আবার পরবর্তী যাচ্ছি, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে এখানে বলেছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে এফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এফার্মেটিভ মানে কি হ্যাঁ বোধক বাক্য, নেগেটিভ মানে হচ্ছে না বোধক বাক্য। যেমন আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব না, ঠিক আছে, এটা। তো এখানে বলেছি যে যে বাক্য কোনো ব্যক্তি, বস্তু, পদার্থ, প্রাণী বা স্থান সম্পর্কে কোনো বিবৃতি প্রদান করে তাকে বলি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। মানে আগেরটা বোঝালাম, এরপরে পরবর্তী যেমন আই গো টু কলেজ, আমি কলেজে যাই, এটা হচ্ছে একটি এফার্মেটিভ বাক্য বা অ্যাসার্টিভ বাক্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আমরা, এরপরে দেখবো এফার্মেটিভ, যে বলেছে যেই সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতিকে স্বীকার করা হয়। স্বীকার আবার দুইটা আছে, একটা হচ্ছে এই স্বীকার আছে ঠিক আছে, এই স্বীকার মানে হচ্ছে পাখি স্বীকার করা, ঠিক আছে। আর এখানে এই স্বীকার মানে হচ্ছে বিবৃতি দেয়া, মানে তুমি কি চুরি করেছ, হ্যাঁ আমি চুরি করেছি, ওইটাই, এটা হচ্ছে এই স্বীকার করা। আর এটা মানে হচ্ছে পাখি স্বীকার করা। তা আমি বলেছি উক্তি দেয়া, মানে স্বীকারোক্তি করা, তুমি কি এটা করেছ, হ্যাঁ আমি এটা করেছি, ওটা স্বীকারোক্তি দেয়াকে আমরা বলি কোনো কিছু বিবৃতি স্বীকার করা। অর্থাৎ বলতে চাচ্ছি যেই সেন্টেন্স, এই একজনে হা হা দিচ্ছে, বন্ধ করো বন্ধ করো, এগুলো এগুলো কোথায় আছে, অফ করা যায় কিনা আমি জানি না আসলে, দেখবো চেষ্টা করবে এটা অফ করা যায় কিনা কাল থেকে বা পরবর্তী ক্লাস, দেখো। আচ্ছা এখানে বলেছে এফার্মেটিভ সেন্টেন্স, এফার্মেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি আমরা যে এটা বললাম স্ট্রাকচার,
স্ট্রাকচার মানে কি যেন বলেছি, বাক্য তৈরির একটা গঠন। প্রথমত থাকবে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে বলেছি অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। ঠিক আছে? বা একটা বাক্যের মধ্যে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, আরেকটি হচ্ছে ভার্ব, আরেকটি হচ্ছে অবজেক্ট। একটা বাক্যের মধ্যে সচরাচর তিনটা জিনিস থাকে। আমি কমেন্ট সেকশনটা একটু অন করে দিয়েছি, কেউ উল্টাপাল্টা কমেন্টস করবে না। কেউ যদি না বুঝলে তাহলে জিজ্ঞেস করবে, এইটুকুই। এখন কেউ প্রশ্ন করতে পারছে না, এই জন্য করে দিয়েছে। কেউ আজে বাজে হা হা কোনো ইমোজি দিবা না। ওকে, আচ্ছা। তাহলে এখন এখন বোঝাতে চাচ্ছি, যেমন এই যে দেখো আমি বলেছি হি গিভস মি আ বুক। এখানে বলতে চাচ্ছি হি হচ্ছে সাবজেক্ট, গিভস হচ্ছে ভার্ব, আর এখানে যে বললাম একটা মি আর একটা হচ্ছে আ বুক, এখানে দুটি অবজেক্ট আছে। এই জন্য আমি বলেছি ডাবল অবজেক্ট। তার মানে মি হচ্ছে পার্সোনাল অবজেক্ট, মানে ব্যক্তিগত অবজেক্ট, আর অ্যাবুক হচ্ছে বস্তুগত অবজেক্ট। অর্থাৎ এই যে আমি বলতে পারি টিও মানে থিংস, মানে বস্তুবাচক অবজেক্ট এক কথায়। একজনে বলেছে স্যার কমপ্লিমেন্ট কি? জি, কমপ্লিমেন্ট মানে হচ্ছে, এই যে দেখো একটা বাক্য দিচ্ছি, এই যে দেখো বললাম হি ইজ আ ডক্টর, তিনি একজন ডাক্তার। ঠিক আছে? ভালো করে খেয়াল করবা, ভালো করে খেয়াল করবা। কমপ্লেক্সের পরে কি ছিল? কমপ্লিমেন্ট। স্যার কমপ্লিমেন্ট মানে কি? বোঝাচ্ছি, ওকে, একজনে প্রশ্ন করেছে, বোঝাচ্ছি। দেখো এই যে কমপ্লিমেন্ট মানে একেবারে শর্টকাট বোঝাই দিচ্ছে, একটা বাক্য দেয়া। মনে করো তুমি যদি, এই যে আমি একটা বাক্য লিখলাম হি ইজ ডক্টর বা হি ইজ আ ডক্টর। আচ্ছা, এই যে ভার্ব আছে না ইজ, এটা একটা লিঙ্কার বলে আমরা, লিঙ্কার। আমি যদি এই লিঙ্কারটা বাদ দিয়ে এভাবে করে বলি যে হি সমান সমান আ ডক্টর, এই যে আমি যদি এভাবে দিলাম, মাঝখানে ভার্বের জায়গায় দিলাম সমান। যদি কখনো কোন একটা বাক্যের মধ্যে তুমি এভাবে ভার্বটাকে বাদ দিয়ে সমান চিহ্ন দিলে, এই সাবজেক্ট এবং অবজেক্ট, এই যেখানে দেখতে পেলাম এ ডক্টর, দুই ব্যক্তি যদি একজনই হয়, অর্থাৎ হি দ্বারা, যেমন এখানে বলছি ইস এ ডক্টর, তিনি একজন ডক্টর। এখন সাবজেক্ট এবং এই অবজেক্ট যদি কখনো একই ব্যক্তি হয়, একই জিনিস হয়, তাহলে এই এ ডক্টর কখনো অবজেক্ট নয়, এটি হচ্ছে কমপ্লিমেন্ট। আশা করি আমি বোঝাতে পেরেছি। যেমন আমি যদি বলি অবজেক্ট মানে কি, এই যে দেখো, তাহলে গুড, প্রশ্ন করো উত্তর দিব। এই যে দেখো আমি যদি বলি হি গিভস মি এ বুক, অবজেক্ট মানে কি বোঝাচ্ছি, হি গিভস মি এ বুক। প্রশ্ন করো, সমস্যা নাই, হি গিভস মি অথবা হি গিভস অ্যাপেন, অ্যাপেন বলেছি। দেখো তো, দেখো ভালো করে দেখো। আচ্ছা, এই যে দেখো আমি যদি এখান থেকে ভার্বটা বাদ দিয়ে দিই, তখন হি আর কলম কি এক জিনিস? নো, হি আর কলম এক জিনিস না। কলম হচ্ছে একটি বস্তুবাচক, আর হি হচ্ছে তিনি। কিন্তু এখানে হি আর ডক্টর কিন্তু একই জিনিস, একই ব্যক্তি, একজনকে বোঝাচ্ছে। যদি এইরকম একজনকে বোঝায় আমরা বলবো এ ডক্টর, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর এইখানে যদি কখনো একজনকে না বোঝায় বলবো অবজেক্ট। আর অবজেক্টটা কেমনে চিনবা? তুমি যদি বলো এই গিফটকে প্রশ্ন করো, সে আমাকে কি দেয়? আচ্ছা, একজনে বলছে বুঝতে পারি নেই। ওকে, তাহলে আমি নতুন পেজে চলে যাচ্ছি, একটি ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি, ওখানে বোঝাই দিচ্ছি। আচ্ছা, ওকে, ব্ল্যাঙ্ক পেজ কই? এই যে পাইলাম, ওকে, এখান থেকে বুঝাই দিচ্ছি, খেয়াল করো, খেয়াল করো, ভালো করে খেয়াল করো। কমপ্লিমেন্ট কি বুঝাই দিচ্ছে একটু খেয়াল করো, ভালো করে দেখো, ভালো করে, ভালো করে দেখো। কমেন্টস অফ করো, কমেন্টস অফ করো, কমেন্টস অফ করো। আমি প্রশ্ন পেয়েছি, উত্তর বোঝাই দিচ্ছি। মনে করো আমি একটা, এই যে উপরে বললাম একটা বাক্য, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তোমরা প্রশ্ন করেছো, উত্তর দিচ্ছি, কিন্তু মাঝখানে কথা বলবা না। দেখো এই যে এইটা হচ্ছে সাবজেক্ট, আমি একটা বাক্য লিখলাম, দুইটা বাক্য লিখতেছি, দেখো তো। একটা লিখলাম যে আই গিভ হিম, বা আই গিভ হিম, তাকে এ বুক, আমি তাকে একটি বই দিয়েছি। ভালো করে বুঝো,
ভালো করে বুঝো। আই গিভ হিম এ বুক, আমি তাকে একটি বই দিয়েছি। আচ্ছা বলো তো, এখানে এই বাক্যের মধ্যে যেটা আই আছে এটি সাবজেক্ট, কেননা আমরা জানি কি একটা বাক্য তৈরির ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসতে হবে, দ্বিতীয় নম্বরে বসে ভার্ব, তৃতীয় নম্বরে বসে অবজেক্ট। একটা বাক্যের ফরম্যাটটা হচ্ছে এভাবে। সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে হচ্ছে যিনি কাজ করেন, যিনি কাজ করেন। বুঝাবো বুঝাবো, ওই দেখো, এই যে তুমি ভার্বকে প্রশ্ন করো যে কে আমাকে একটি বই দিয়েছে, কে দিয়েছে, কে আমাকে একটি বই দিয়েছে, তাহলে আমি দিয়েছি, আমি হচ্ছে সাবজেক্ট। তুমি এই ভার্বটাকে কে দ্বারা প্রশ্ন করবা। তুমি যখন কে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবা সেটি হলো তোমার সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলে বুঝিয়ে দিলাম। অন্য কথা হচ্ছে যে ব্যক্তি কাজ করবেন, যিনি কাজ করে তিনি সাবজেক্ট। দুটো সংজ্ঞা বললাম। ওকে, এরপরে দেখো আরেকদিনে বলছে অবজেক্ট কি। অবজেক্ট মানে কি? তুমি এইখানে, আচ্ছা এইখানে দেখো, এখানে বলেছে যে এখন ভার্বকে প্রশ্ন করো। আই গিভ হিম, আমি তাকে দিয়েছি, কি দিয়েছে বা কাকে দিয়েছে। একটা হচ্ছে কি দ্বারা প্রশ্ন করলে তুমি বই পাবা, এটাও অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট। আরেকটা হচ্ছে হিম, হিম মানে হচ্ছে কি ব্যক্তিবাচক অবজেক্ট, তার মানে কাকে দিয়েছি, আমাকে বা তাকে, এটা হচ্ছে অবজেক্ট, এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট। তবে এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। আচ্ছা আমি বলবো তো, তোমরা এভাবে অস্থির করলে তো হবে না। তোমরা প্রশ্ন করেছো, আমি বোঝাচ্ছি তো একটা একটা। ঠিক আছে, আমরা এটা বুঝলাম যে অবজেক্ট কোনটি, এটা বুঝলাম, ভার্ব কোনটি এটিও বুঝলাম। এবার পরবর্তী যাব, কমপ্লিমেন্ট কি বোঝাচ্ছি। কমপ্লিমেন্ট কি বোঝাচ্ছি দেখো, একটু কথা বলো না, দেখো বোঝাচ্ছি তো আমি, তোমরা প্রশ্ন করেছো আমি বুঝাচ্ছি তো। কমপ্লিমেন্ট বোঝাচ্ছি তো, বাইজিৎ চ্যাট অফ করো। দেখো এখানে বলা হচ্ছে যে এই যে বোঝালাম, যেমন আমি বললাম যে হি ইজ, হি ইজ অ্যান ইংলিশ টিচার। দেখো, বুঝো, ইংলিশ টিচার। ঠিক আছে, শোনা যাচ্ছে? তোমার মনে সমস্যা? একটা বাক্য লিখলাম, হি ইজ অ্যান ইংলিশ টিচার, তিনি একজন ইংরেজি বিষয়ের শিক্ষক। আরেকটা বাক্য লিখলাম, একটা বাক্য লিখলাম কি, হি গিভস মি এ বুক, হি গিভস মি এ বুক। অতিরিক্ত কথা বললে কিন্তু ক্লাস থেকে রিমুভ দিব, কথা শুনতে হবে। দেখো আর ঢুকতে পারবা না, আমি ওয়েটিং অপশন চালু রেখেছি, ওয়েটিং অপশনে বসে রাখবো তোমাকে, কথা বলবো না বেশি। দেখো, তাহলে এখন কথা হচ্ছে হি ইজ অ্যান ইংলিশ টিচার। আচ্ছা, আমি বোঝাচ্ছিলাম যে কমপ্লিমেন্ট কি অবজেক্ট কি। দেখো ভালো করে খেয়াল করো, আমি যদি এখান থেকে, যে এইখানে যেটা ইজ আছে, এই ইজটাকে আমি মুছে দিলাম, এটাকে আমি মুছে দিলাম, মুছে দিয়ে একটা সমান চিহ্ন দিলাম। ভালো করে খেয়াল করবা, ভালো করে বোঝো, একটা সমান চিহ্ন দিলাম। সমান চিহ্ন দেওয়ার পর আমি যদি বুঝতে পারি যে, যেমন আমি কালারটা একটু চেঞ্জ করে তোমাদেরকে দেখাই, যে আমি এখানে সমান চিহ্ন দেওয়ার পর দেখলাম যে এই যে হি, হি মানে সাবজেক্ট, আর এখানে অ্যান ইংলিশ টিচার মানে হচ্ছে ইংরেজি শিক্ষক। আচ্ছা ইংরেজি শিক্ষক আর হি, তিনি যদি একই হয়, একই ব্যক্তি হয়, তাহলে এটাকে আমরা অবজেক্ট বলবো না, আমরা বলবো কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা দেখো, তাহলে বলতে চাচ্ছি এখানে আমরা যদি কখনো ভার্বটাকে বাদ দিয়ে, যদি কখনো কোনো সময় সমান দিয়ে সাবজেক্ট এবং এই যে ইংরেজি শিক্ষক যে অবজেক্ট যেটা বলি আমরা, সেটা যদি একই ব্যক্তি হয়, তাহলে এই জিনিসটার নাম দিব কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট দিব। এবার আসো, এখন দেখো হি গিভস মি অ্যা বুক, আমি যদি গিফটটাকে কেটে দিই, কেটে দিয়ে যদি এখানে সমান চিহ্ন দিই, দেখো তো হি আর মি কখনো এক ব্যক্তি না, এক ব্যক্তি নয়। হি আর মি সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন ব্যক্তি। সেক্ষেত্রে আমি এই মিকে বলবো অবজেক্ট, এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট। আশা করি আমি বোঝাতে পেরেছি এবং বুঝিয়েছি। ওকে, ধন্যবাদ। আরেকজনে প্রশ্ন করেছে, স্যার স্ট্রং ভার্ব এবং উইক ভার্বকে একটু বোঝাবেন। ওকে, বোঝাবো।
আরেকজনে প্রশ্ন করছে স্লাইটিভ মানে কি? বিবৃতি, বিবৃতি করা, মানে কোনো একটা বিবৃতি প্রকাশ করা। আচ্ছা, এরপরে যাচ্ছি আমরা পরবর্তী মেইন পড়া চলে যাচ্ছি। ওকে, 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 আর কমেন্টসগুলো দেখছি না। আচ্ছা, এবার পরবর্তী আমরা এফার্মেটিভ। একজনে বলছে স্যার শোনা যাচ্ছে না ভালো করে, আপনার ফোনের সমস্যা হয়তো। আচ্ছা, এরপর নেগেটিভ দেখব। নেগেটিভ সেন্টেন্স কাকে বলে? যেই সেন্টেন্স দ্বারা কোনো কিছুকে অস্বীকার করা হয়, অর্থাৎ আমি করিনি, আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না, আমি নিচ্ছি না, বা অস্বীকার করা যায়, সেটাকে আমরা কি বলি? আচ্ছা, যেই বাক্য দ্বারা কোনো কিছুকে অস্বীকার করা হয় তাকে আমরা বলি কি? নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স বলি। এই যে দেখো, নেগেটিভ সেন্টেন্স। ওকে, আমরা আশা করি বুঝতে পেরেছি নেগেটিভ কোনটি, এফার্মেটিভ কোনটি, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর দেখো, এরপর আমরা দেখবো যে বাক্যটি কিভাবে নেগেটিভ করব, কিভাবে থাকবে সেটি বোঝাচ্ছি। এই যে দেখো, যেমন আমরা নেগেটিভ করার জন্য কয়েকটি স্ট্রাকচার আমি যুক্ত করেছি। তার মধ্যে একটি দেখো, 1 নাম্বার, প্রথমত সাবজেক্ট থাকবে, তারপরে থাকবে অক্সিলারি ভার্ব। নিচে লিখে দিয়েছি অক্সিলারি ভার্ব কী কী। এরপর নট থাকবে, যেমন পাশে লিখে দেখাচ্ছি। দেখো, নাম্বার 1, আমি যদি এখানে কখনো ব্যবহার করে বাক্য দিই আই এম আ স্টুডেন্ট, ঠিক আছে, আই এম আ স্টুডেন্ট। আচ্ছা, এই বাক্যটা পরীক্ষা আসলো, তোমাকে বলছে নেগেটিভ করতে, তুমি কি করবা? একটা জিনিস মনে রাখো ভালো করে, সাবজেক্টের পর যদি টু বি ভার্ব থাকে, এগুলোকে টু বি ভার্ব বলে, যদি টু বি ভার্ব থাকে ওই বাক্যটাকে তোমাকে নেগেটিভ করতে হয়, তাহলে কি করবা? এই যে আই আছে, এম বসালাম, এই এম এর সাথে একটি নট যোগ করব, তারপর বাকিটা যা যা আছে আমরা তা তা বসিয়ে দেব। এই যে আই এম নট আ স্টুডেন্ট, অর্থাৎ সাবজেক্টের পর যদি কখনো টু বি ভার্ব তাকে নেগেটিভ করতে হয়, তাহলে ওই টু বি ভার্বের সাথে আমরা একটা নট যোগ করব, আমার নেগেটিভ হয়ে যাবে। তবে এই যে 2 নাম্বার যেটা স্ট্রাকচার দিয়েছি, এটা একটু ভিন্ন। ভিন্ন কি? এই যে আমি বলেছি ডু নট হবে, ডাজন্ট হবে, ডিড নট হবে, এরপরে বি 1 হবে। এটা মানে কি? অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে, প্রশ্নগুলো আমি নিজে নিজে করছি। তাহলে সেটা বোঝার জন্য আমাকে কি করতে হবে? নতুন পেজে চলে যেতে হবে। আমরা ব্ল্যাঙ্ক পেজে চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছি, ভালো করে খেয়াল করো, ভালো করে। আমি 3টা ভার্ব দিলাম, একটা ভার্ব হচ্ছে বি 1, আরেকটি হচ্ছে বি 2, আরেকটি হচ্ছে বি 1 এর সাথে এস অথবা ইএস। অনেকে প্রশ্ন করতে পারে বি 1 কি, বি 2 কি, বি 3 কি, একটু পরে বোঝাচ্ছি, ওয়েট করো। বি 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বি 2 মানে ভার্বের পাস্ট ফর্ম, বি 3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, দেখো, যদি কখনো কোনো সময় সাবজেক্টের পর বি 1 হয়, নেগেটিভ করার সময় আমাকে ডো নট দিতে হবে, ডো নট। ঠিক আছে, বোঝাচ্ছি, প্রয়োজন মনে করলে লিখে নেবা। যদি কখনো সাবজেক্টের পর বি 2 থাকে, সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় ডিড নট বসাবো, ডিড নট। যদি কখনো কোনো সময় সাবজেক্টের পর ভার্বের সাথে এস অথবা ইএস যোগ থাকে, সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় ডাস নট করব, এই যে ডাস নট করব। ঠিক আছে, আমি বোঝাতে চাচ্ছি যে যদি বি 1 হয়, সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় ডু নট দিব। যদি বি 2 হয়, সেক্ষেত্রে আমরা ডিড নট বসাবো। যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে, নেগেটিভ করার সময় আমরা ডাস নট বসাবো। আমরা কি ক্লাসগুলো বুঝতেছি? সবাই হাত উঁচু করে বলো, ক্লাস বুঝতেছি, ভালোভাবে বুঝতেছি তো? ভালোভাবে, ওকে, ওকে, ওকে। আচ্ছা, দেখো তাইলে এখন তোমাদের একটু বাক্য দিয়ে বোঝাচ্ছি, বাক্য দিয়ে বোঝাতে হবে। যেমন দেখো, আমি একটা বাক্য লিখতেছি, যে এইখানে খেয়াল করো, আই, অথবা যে আমি ডু না দিয়ে অন্য একটা ওয়ার্ড দিই,
আচ্ছা, এখানে বললাম যে একজন ক্লাস থেকে চলে যাচ্ছে আবার আসতেছে, চলে যাচ্ছে আবার আসতেছে। কেন কেন হয়? আপনার সমস্যাটা কি বলুন? আচ্ছা, বলছে আই, এখানে লেখা আছে আই, তারপরে কি করব আমরা? এখানে দেখতে পাচ্ছি যে আই এর পরে আমরা একটা শব্দ দেব, আই গো টু ঢাকা। আই গো টু ঢাকা। এখন তোমাকে এই বাক্যটা নেগেটিভ করতে হচ্ছে, ঠিক আছে? কিভাবে নেগেটিভ করবা ভালো করে খেয়াল করো, বোঝাচ্ছি। এই যে দেখো, আই হচ্ছে সাবজেক্ট, তারপর এই যে বললাম গো, এই গো হচ্ছে বি ওয়ান। কিভাবে বি ওয়ান বললাম আমরা? যেমন আমরা জানি কি গো, আরেকটা হচ্ছে ওয়েন্ট, আরেকটা হচ্ছে গন। তার মানে এটা হচ্ছে বি ওয়ান, এটি বি টু, এটা হচ্ছে বি থ্রি। একটু পরে দেখাবো যে তোমাদের পাঠ্য বই থেকে আমি যুক্ত করেছি, এই যে দেখো। ঠিক আছে, এই যে দেখো, এই যে যেগুলো বি ওয়ান, বি টু, বি থ্রি আমি যোগ করেছি, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। সেখান থেকেও আজকে পড়া দিব, তোমাদের অপেক্ষা করো। আচ্ছা, তাহলে আমরা ব্ল্যাঙ্ক পেজে চলে গেলাম, আবার এই ব্ল্যাঙ্ক পেজ থেকে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে বি ওয়ান। এটা যদি বি ওয়ান হয়, আমি বলেছি যদি বি ওয়ান হয়, নেগেটিভ করার সময় আমাকে কি করতে হবে? ডু নট বসাতে হবে। তার মানে এই যে আই, এখানে হবে ডু নট। এই যে আই ডু নট গো টু ঢাকা। ঠিক আছে, আই ডু নট গো টু ঢাকা নেগেটিভ করার জন্য আমি এখানে ডু নট করলাম। কেননা এই যে এটা বি ওয়ান, এই জন্য। আরেকটা বাক্য দিচ্ছি, যেমন আমি যদি এখানে বলি হি গোজ টু ঢাকা, সেম কথা, ভালো করে খেয়াল করো, হি গোজ টু ঢাকা। আচ্ছা, এই বাক্যটা আমাকে নেগেটিভ করতে বললো, আমি কি করব? এই যে একটু আগে বলেছিলাম তোমাদের উপরে লেখা আছে, বারের সাথে যদি ইএস বা এস যোগ থাকে আমরা নেগেটিভ করার জন্য ডাজন করব। তাহলে এখানে দেখো তো, আমি হি দিব, এখানে যে ইএস আছে এটার পরিবর্তে আমরা ডাস নট করব। এই যে ডাস নট দিলাম। তারপর কি করব? আমরা ইএস এর কারণে ডাজন বসিয়েছি, অর্থাৎ এই ইএসটা এখানে চলে আসলো। তারপর কি করব? এই যে গোটা এই পাশে বসিয়ে দেব, অর্থাৎ হি ডাজন গো টু ঢাকা। তুমি যখন ডাস নট বসাবা তখন কিন্তু বি ওয়ান হবে, মনে রাখবা। যদি কখনো কোনো সময় ডো নট, এই যে বলেছিলাম ডো নট, অথবা ডি ডট বা ডিড নট বা ডাজন, এগুলো যদি কখনো কোনো সময় থাকে, যেমন রাইট ফর্ম অফ বার এবার লাগবে, এই নিয়মটা তোমাকে বলবো। সাবজেক্টের পর ডু নট, ডিড নট, ডাজন যদি থাকে, এরপর যদি তোমাকে বারে বসাতে হয়, অবশ্যই সেটি বি ওয়ান করতে হবে। এই যে দেখো, এখানেও বি ওয়ান করেছি, এখানেও বি ওয়ান করেছি, এগুলো লাগবে কোথায়? রাইট ফর্ম অফ ভার্বসে পড়াবো। অপেক্ষা করো বাচ্চারা, পড়াবো তোমাদের। ইংরেজি ফাটালাম একেবারে ইনশাআল্লাহ। হয় ইংরেজি পড়াবো, না হয় ইংরেজি শিক্ষক নয় হিসাবে একেবারে অনলাইন থেকে বিদায় নেব। ক্লিয়ার কথা? আশা করি তোমাদের মত দাও তো, আমি কি ইংরেজি ক্লাস করাতে পারবো? কেমন মনে হয়? ইনশাআল্লাহ, ঠিক আছে। থ্যাংক ইউ। দেখো তাইলে, তার মানে তোমরা আমার ক্লাস ভালো করে বুঝতেছ। ওকে, তাহলে এইটুকু আমরা বোঝালাম। এরপরে যে ডিড নট একটা আছে না, এই ডিড নটটা কোথায় বসাবো? দেখো, আমি তাহলে এটা মুছে ফেলতেছি। দেখো, এটা কি জন্য আসলো? এটা কি জন্য আসলো? আচ্ছা, দেখো, তাহলে আরেকটা দিচ্ছি, সেটা ডিড নট কোথায় হবে? এই যে দেখো, আমি দিলাম কি এখানে আই ওয়েন্ট টু ঢাকা। আই ওয়েন্ট, ওয়েন্ট টু ঢাকা। ঠিক আছে, আই ওয়েন্ট টু ঢাকা দিলাম। এখন এই বাক্যটা পরীক্ষায় আমাকে নেগেটিভ করতে হচ্ছে। এই যে দেখো, সাবজেক্টের পর বি টু আছে, ঠিক আছে, বি টু আছে। তুমি যখন নেগেটিভ করবা, এখানে আই বসাবা, এখানে যেটা ওয়েন্ট আছে, এটি হচ্ছে গো এর ফার্স্ট ফর্ম, গো, ওয়েন্ট, আর একটা হচ্ছে গন। ঠিক আছে, এই যে এটা। এখন কি করবো আমরা? নেগেটিভ যখন করব, এটা যদি বি টু আছে, আমরা এই পাশে ডিড নট দেব, এই যে ডিড নট। আমি যখন ডিড নট বসাবো, তখন এই ওয়েনটা গো হয়ে যাবে। তার মানে আই ডিডন্ট গো টু ঢাকা। ঢাকা। ঠিক আছে,
আমরা বুঝতে পেরেছি সবাই। নেগেটিভ করতে পারবো ইনশাল্লাহ। আমরা নেগেটিভ করতে পারবো তো? ঠিক আছে। রমাইসা, সহজ করে বুঝিয়েছি না কঠিন করে বুঝিয়েছি? সহজ করে বুঝাই দিলাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সহজ করে বুঝাই দিলাম। তাহলে আজ থেকে আমরা নেগেটিভ নিয়ে আর আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপরে যাব আমরা, এরপরে, এরপরে আমাদের শেষ। এবার যাব আমরা ইন্টারোগেটিভ, প্রশ্ন করা। প্রশ্ন করা, তুমি কি ভাত খেয়েছো? তুমি কি বিদ্যালয়ে যাবা? তুমি কি তোমার বন্ধুর সাথে ফাটাফাটি করবা? মারামারি দিবা? প্রশ্ন করব। হ্যাঁ। তারপর আমরা প্রশ্নকে 4 ভাগে শিখব। কয় ভাগে? ও বাবরে, ও কি! আরে ডর কি হলো না ইয়ের সাওয়া বাইজিৎ, তোমার আমি ছাড়বো না, মনে রাখো। এত বড় বড় কি কতগুলো আসতেছে সামনে সামনে, এগুলো দেয় কোত্থেকে? এটা অফ করার কোনো সিস্টেম আছে এখানে? দেখা যাক, শিখবো। আসলে আমি এই সমস্ত বুঝি না, এই জন্য কম বুঝি, মানে জোন সংক্রান্ত বিষয় নিয়ে এত বেশি এক্সপার্ট না। শিখবো, শিখতেছি। ঠিক আছে। কিন্তু আমার বাচ্চারা আমার থেকে বেশি এক্সপার্ট, মাশাল্লাহ। আইসিটিতে সবার অনেক দখল আছে। কোথায় কোন ইমোজি ব্যবহার করতে হবে শিক্ষা গেছে সবাই। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বলতে চাচ্ছি এখানে আমরা দেখে নিব এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আজকে 15 পর্যন্ত পড়াবো, 10টা 9 হয়েছে, আর 6 মিনিট পড়াবো। ও, পড়া জিজ্ঞেস করার কথা ছিল। পড়া জিজ্ঞেস করব, করবো, পড়া জিজ্ঞেস করব। না, না, ওই যে একজনে বলছেন না। রোমাইসা বলো, প্রশ্ন জিজ্ঞেস করব। ঠিক আছে, ঠিক আছে। এই যে অনেকে চলে যাবে এখন যদি বলি পড়া জিজ্ঞেস করবো, অনেকে আস্তে 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 চলে যাবে, ঠান্ডা মেজ আছে। এখন 45 জন আছে ক্লাসে, দেখবা কিছুক্ষণ পরে 4-5 জন চলে গেছে। পড়া যখন ধরা শুরু করব, দুম 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 চলে যাবে। এরা ফন্নাসুর, এরা কিশোর, ফন্নাসুর। ঠিক আছে। ওকে, তাহলে আচ্ছা, ঠিক আছে, আমরা পরবর্তীতে জিজ্ঞেস করব। আজকে বোঝাবো। আচ্ছা, কয়েকটা প্রশ্ন করি, ওকে? তাইলে আর পড়াচ্ছি না, প্রশ্ন করি কয়েকটা। ওকে, আমি তাইলে সবাইকে একটু কথা বলার জন্য সুযোগ করে দিচ্ছি। একটু প্রশ্ন করি তাহলে, আজকে যা আজকে যতটুকু পড়ালাম এইটুকু থাক। হ্যাঁ, পরবর্তী আরেকদিন পড়বো আমরা। কিছু প্রশ্ন করি, প্রশ্ন করার জন্য একটা সুযোগ করে দিলাম। এখন তোমরা চাইলে, এই যে বাইজিৎ মিউট, এই যে এই যে শুরু করে দিচ্ছে, মাত্র সেটিংটা অন করলাম। তাই এই এই যে আসসালামু ইমোজি আলাইকুম ইমোজি করে হচ্ছে স্যার। delete করতে। স্যার আসসালামু আলাইকুম। আমি কি সালাম দেওয়ার জন্য যে আসসালামু আলাইকুম এটা স্যার। আনমিউট করেছি, তোমাদের অপশনটা অন করে দিলাম। কথা আমি বন্ধ করো, দুই একজনের কাছে প্রশ্ন করব। স্যার অপশন অফ করে দেন স্যার। আমি তোমাদেরকে কথা বলার জন্য, আমার সাথে কথা বলতে গেলে ক্লাসের পরে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবা। এটা ক্লাসরুম, এখানে আমার সাথে ব্যক্তিগত কোনো কথা বলতে পারবে না তোমরা। আমার যদি কোনো পার্সোনালি কথা থাকে, সেটা ক্লাসের পরে আমাকে ফোন করবা, আমি তোমার সাথে কথা বলবো। এখন নয়। এখন প্রশ্ন করতে পারবা, উত্তর দিতে পারবো, কিন্তু পড়া নিয়ে হতে হবে প্রশ্নটা। ব্যক্তিগত কোনো প্রশ্ন উত্তর দিব না। ওকে? আচ্ছা, এখন আমি এক একজন থেকে প্রশ্ন করব। আমরা স্লাইডে জিনিস দেখতে পাচ্ছি, যার কাছে প্রশ্ন করব সেই উত্তর দিবে। স্যার, আমার সাউন্ডটা কিন্তু ছোট না, এটা বড় সাউন্ড আমারটা। আমি ওখানে চালু রেখেছি, তোমরা যদি কথা বলো সেটা বড় করে আসে, মানে সাউন্ডটা উপরে, ওখান থেকে হ্যাঁ, সাউন্ড আসবে।
এটা আমি জানি না। এখন কি বুঝতে পেরেছো আমি তোমাদের কেন এই যে সবাই ক্লাস শেষ পর্যন্ত একজন চলে গেছে কেন তোমাদেরকে আমি অফ করে রাখি এই কারণে আমি যখন এটা সুযোগ দিব ক্লাস তো হবেই না তোমরা খালি একজন একটা বলবা আর একজন একটা বলবা বলে স্যার কেমন আছেন স্যার আপনি ভালো আছেন স্যার আসসালামু আলাইকুম স্যার আপনার বাসা কোথায় এই যে যেগুলো বলবা এই যে তালহা কথা বলতেছে ঠিক আছে প্রথম প্রশ্ন করব কার কাছে হাত তুলো রমাইসা বলবে রমাইসা রমাইসা বলতে চাচ্ছে তাহলে তোমারটা অন করো তোমার একটা প্রশ্ন করে Okay, sorry. Yeah. শুনতে পাচ্ছো রমাইসা জি স্যার শুনতে পারতাছি। ঠিক আছে কথা শোনা যাচ্ছে আমার জি স্যার ওকে 100%। আচ্ছা তুমি কি স্লাইডে আমাদের ইংরেজি বই দেখতে পাচ্ছ জি স্যার। আচ্ছা বলো তো এখানে একটা লাইন দেওয়া আছে নিচে ওই যে অন দেয়ার ওয়ে ব্যাক হোম দে বিকাম ইন্ট্রোডিউসড অ্যান্ড হ্যাভ আ কনভারসেশন এটার বাংলা অর্থ কি হয় মানে তাদের বাসায় যাওয়ার সময় কি জানি একটা দাঁড়ান on their way back home they become বলতে পারবা বাংলা অর্থ বলতে পারবা স্যার আমি এখন চিন্তা করতেছি। আচ্ছা ঠিক আছে তাহলে চিন্তা করতে হবে না আরেকটা প্রশ্ন করছি সেটা উত্তর দাও আচ্ছা বলো তো এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা বিকাম হ্যাঁ এই বিকাম শব্দের অর্থ কি বলো তো তাইলে বিকাম শব্দের অর্থ বিকাম শব্দের অর্থ দাঁড়ান। হওয়া হওয়া কোনো কিছু হওয়ার তাই না আচ্ছা বলো তাইলে এই যে কনভারসেশনের বাংলা অর্থ কি বলো তো কনভারসেশনের বাংলা অর্থ কনভারসেশনের বাংলা অর্থ হলো ওরা শিখেছো সংলাপ মনে আসতেছিল সংলাপ না। আচ্ছা সংলাপ ঠিক আছে তাহলে তুমি অফ করো দেখি অন্য জনের কাছে যাই কেউ উত্তর করতে সরি পারে কিনা স্যার। দেখি ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আচ্ছা আরেকজনের কাছে যাচ্ছি বাইজিৎ তুমি দুষ্টামি করো কিন্তু তোমার কাছে প্রশ্ন করে দেখি পড়া শিখছো কিনা বাইজিৎ অন করো রোল নাম্বার 35 ইয়েস স্যার। ঠিক আছে তুমি বলবা আমাকে এখান থেকে তোমাদের কয়েকটা প্রশ্ন করতেছি একটু বলো তো আমাদের এইখানে একটা বাক্য দেখতে পাচ্ছি আমরা বাক্য এই যে রিনা রিনা এই যে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড এটার বাংলা অর্থ কি হবে তুমি কি ধরনের বই পড়তে পছন্দ করো? আচ্ছা পছন্দ করতে তুমি বলো হচ্ছে যে তুমি কোন বই পড়তে পছন্দ স্যার করো আমি বলবো আচ্ছা ঠিক আছে অফ করো আমি যাচ্ছি তোমার কাছে আচ্ছা বলো তো এখানে পড়া ইংরেজি কি পড়া রিড। বানান করো দেখে দেখে করো বানান রিড READ। READ আচ্ছা ঠিক আছে এবার পরবর্তী যাচ্ছি অন্য কেউ এখানে দেখা যাচ্ছে তো এই জন্য একটু বলতে পারবে সবাই কারণ দেখে দেখে তো সবাই বলতে পারে আচ্ছা ঠিক আছে আচ্ছা বলো তো আরেকজনের কাছে তুমি অফ করো বাইরে অফ করো আরেকজনের কাছে যাচ্ছি সারিয়া রোল নাম্বার 3 অন করো জি স্যার আচ্ছা তুমি বলো তো এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি যে জাস্ট এই জাস্ট শব্দের বাংলা অর্থ কি এমনি এই যে এই শব্দের বাংলা অর্থ কি বলো তো আরেকবার এমনি আচ্ছা এরপর এটা বলো তো আরেকটা এই বাক্যের বাংলা অর্থ কি হয় আর ইউ নিউ হিয়ার তুমি কি এখানে নতুন না আমি তো নতুন না আমি তো আগে থেকে ছিলাম এর আগে তো তোমার সাথে আমি ক্লাস করছি আমি নতুন কেন হব ও মাই গড আমারে নতুন বানাই দিচ্ছে কি আচ্ছা স্যার ঠিক ইউ আছে
আচ্ছা বলো, আরেকজনের কাছে প্রশ্ন করব, আরেকজনের কাছে প্রশ্ন করছি, তুমি অফ করো। এই যে কি বলছে আদর, রোল নাম্বার 30, অন করো। আচ্ছা আদর বলবে, আদর আমাকে বলবে, আচ্ছা পাবলিক এই শব্দটি কোন পার্টস অফ স্পিচ হয় বলো তো? পাবলিক বলা যাবে নাউন এটা কোন পার্টস অফ স্পিচ হবে? স্যার আমি বলবো স্যার আমি বলবো নাউন স্যার হ্যাঁ হ্যাঁ, আবার বলো আবার। এই যে দেখো, ওয়েট 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 ওয়েট, এই যে দেখো তোমাদের আমি একটা নোট দিয়েছিলাম, মানে এইসব শেখার জন্য, তোমরা হয়তো শিখো নাই। এই যে দেখো এই যে দেখো, এই নোটটা আমি অনেক আগে দিয়েছি তোমাদের, তোমরা তো ফ্রেন্ড করো নাই। এই যে দেখো, এই যে পাবলিক যেটা প্রশ্ন করেছি, এই যে দেখো 1 নম্বরে আছে। বলো তো এটা কোন পার্টস অফ স্পিচ হবে? এই যে অ্যাডজেক্টিভ দেখেছো, তোমাদের শিখতে বলেছিলাম, এগুলো পরীক্ষায় আসবে। যেমন এই যে পাবলিক শব্দটির সমার্থক শব্দ বলো একটা, এই যে এগুলো সমার্থক শব্দ, এগুলো বিপরীত শব্দ, শিখতে হবে, এগুলো প্রশ্ন করতে পারি। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি অনেকে প্রশ্ন শিখেছে, অনেকে আবার শিখে নেই। তাহলে আসলে আর কথা বলতে মন চাচ্ছে না, একটু অসুস্থ। আজকে আর কথা বলছি না, অন্যদিন আলোচনা করব। তাহলে আমি ক্লাসে চলে যাচ্ছি। তোমরা কি আমার পড়াগুলো বুঝতে পারো সবাই? বলো তো। ইয়েস ইয়েস স্যার। স্যার ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস ইয়েস স্যার। ওকে ওকে, স্যার আচ্ছা, ওকে, তাহলে আমরা সবাই ভালো থাকবো। যা যা পড়া দিয়েছি দয়া করে এই পড়াগুলো একটু লিখে তোমরা বাড়ির কাজ জমা দিবা, এবং পরবর্তী ক্লাস তোমাদের আগামীকাল একদিন পর পড়ছো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। সুস্থ থাকেন।